শিক্ষার্থী বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের কিছুক্ষণ সময় নষ্ট হলো। সেই জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করো কিছু নিচের কিছু ঘটনা আমরা পড়ি এবং চিন্তা করো তো শিক্ষার্থী বন্ধুরা, হঠাৎ তোমার চোখে কিছু এসে পড়লো, তুমি কি করবে? এক নম্বর প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা। 2, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এ সময় তোমার পায়ের পাতা একটি আলপিন বিঁধল, তুমি উফ বলে উঠবে। কেন? তোমায় মশায় কামড় দিল, তুমি কি করবে? অহরহ আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই শিক্ষার্থী বন্ধুরা এমন কিছু ঘটনা দেখছি না? হ্যাঁ, প্রতিনিয়তই আমরা এই ধরনের ঘটনা দেখছি। আমাদের এই ধরনের ঘটনার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন বলতে পারবো যে কেন এই ঘটনাগুলো ঘটলে, যেমন মশায় কামড় দিলে আমার হাত ঘুমের ঘোরের মধ্যেই মশার উপর পড়ে যায়, আলপিন বিধা পায়ে আলপিন বিঁধলো, তুমি উফ করে বসে পড়লে, অথবা তুমি হেঁটে যাচ্ছ, তোমার চোখের দিকে হয়তোবা জোরে কোন বায়ু প্রবাহের জন্য কোনো কিছু আসছে, সেজন্য তোমার চোখের পাতাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। হাতটা আগুনের কাছে গেলে তুমি টান দিয়ে নিয়ে আসো, অথবা জোরে কোথাও চিৎকার দিল বা কেউ কোনো কিছু বলে চিৎকার দিল, তুমি নিজেও হঠাৎ দৌড় শুরু করে দাও মনের অজান্তেই। কেন শিক্ষার্থী বন্ধুরা এই ঘটনাগুলো ঘটে? বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ঘটনাগুলো ঘটে থাকে যে তন্ত্রের জন্য আমাদের, সেই তন্ত্রটিকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় মানব স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখব? স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে পারবো, মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করতে পারবো, নিউরনের গঠন ব্যাখ্যা করতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা একটু জেনে নেই তন্ত্র কাকে বলে। তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছিলে তন্ত্র, অঙ্গ এবং তন্ত্র। আজকে আমরা একটু জেনে নিই তন্ত্র কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, অনুগ্রহ করে তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসো, আমার মোবাইল নাম্বারটা লিখে নাও 01720682500। আবার বলছি 01720682500। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই ক্লাসটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, যাতে অধিক শিক্ষার্থী বন্ধু তোমাদের এই ক্লাসটা ফলো করতে পারে এবং তারা উপকৃত হতে পারে। তাই যারা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছেন, সকলকে আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করুন, যেন অধিক পরিমাণ শিক্ষার্থী আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলো দেখতে পারে। ধন্যবাদ। আমরা যা বলছিলাম, স্নায়ু, প্রথম বলছিলাম কি তন্ত্র কাকে বলে। তন্ত্র যে প্রক্রিয়ায় কোন একটি পদ্ধতি সচল থাকে, আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় কোন একটি পদ্ধতি সচল থাকে তাকেই তন্ত্র বলে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, এরকম অসংখ্য স্নায়ুতন্ত্র, এরকম অসংখ্য তন্ত্র আছে, যে তন্ত্রগুলো আমাদের প্রতিনিয়ত
আমাদের দেহের যাবতীয় কার্যাবলীকে সুসংগঠিতভাবে নিয়ন্ত্রিত করে থাকে। আজকে আমরা এমন একটি তন্ত্র, স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। একটু দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? স্নায়ুতন্ত্র। তাহলে প্রথমে আমরা জেনে নেই স্নায়ুতন্ত্র কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট 4 টা খুলে বসো, দেখতে পাবে তোমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা সেখানে দেয়া আছে, অথবা আমি যেটা দিচ্ছি সেটা তোমরা লিখে নিতে পারো। স্নায়ুতন্ত্র যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে ও পরিবেশের সাথে প্রাণীর সম্পর্ক রক্ষা করে, তাকেই স্নায়ুতন্ত্র বলে। কি বলছি? তিনটা শব্দ: বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা, জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ, পরিবেশের সাথে প্রাণীর সম্পর্ক রক্ষা। এই তিনটা কাজ করে যে তন্ত্র, তাকেই বলছি আমরা কি? স্নায়ুতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্নায়ুতন্ত্র কি তা লিখে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, এখন স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগে যাই। স্নায়ুতন্ত্রের যদি আমরা ভাগ করি, তাহলে তিন ধরনের, আমাদের দেহে তিন ধরনের স্নায়ুতন্ত্র আমরা দেখতে পাই। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে শিক্ষার্থী বন্ধুরা কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, শিক্ষার্থী বন্ধুরা, নাম থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো সেই স্নায়ুতন্ত্র যে স্নায়ুতন্ত্র আমাদের যাবতীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের যাবতীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, যে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা তোমরা একটু লিখে নিতে পারো। যে স্নায়ুতন্ত্র আমাদের দেহের যাবতীয় কার্যাবলী সুসম্পন্ন করে বা নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ, কি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। শিক্ষার্থী বন্ধুরা, কি বলছি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তাহলে আমরা কি জানলাম প্রথম থেকে শিক্ষার্থী বন্ধুরা? যে স্নায়ুতন্ত্র কাকে বলে। কাকে বলে? যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের সাথে প্রাণীর সম্পর্ক রক্ষা করে, তাকেই বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে সাথে সাথেই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমি তোমাদেরকে ক্লাস শেষে 5 মিনিট সময় দিব প্রশ্ন করার, সেই প্রশ্নটা লিখে নাও, আমি তোমাদের তখন প্রশ্নের উত্তর দেব। আমার নাম্বারটা আবারও বলছি, 01720682500। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা বলছিলাম কি? স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। কি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? যে স্নায়ুতন্ত্র আমাদের দেহের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা মস্তিষ্ক। শিক্ষার্থী বন্ধুরা, মস্তিষ্ক কাকে বলে বা মস্তিষ্ক কি? আমাদের সুষুম্না কাণ্ডের, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের শীর্ষে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, কি বলছি, সুষুম্না কাণ্ড বা মেরুদণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, যা একটা করোটির মধ্যে আবৃত থাকে, করোটির মধ্যে আবৃত থাকে, তাকেই মানব মস্তিষ্ক বলে। তাকে কি বলা হয়? মানব মস্তিষ্ক। তাহলে সংজ্ঞাটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা প্লিজ? যে করোটি অর্থাৎ আমাদের যে পিঠে দেখো মেরুদণ্ড আছে, লম্বা শিরদাঁড়া যেটাকে বলি, তোমরা ক্লাস 6 এ পড়েছিলে শিরদাঁড়া। এই লম্বা শিরদাঁড়ার উপরে যে স্ফীত অংশ, অর্থাৎ একটা ফুলা, স্ফীত মানে ফুলা, বড় একটা অংশ, যা করোটির মধ্যে, আমাদের যে মাথার যে বাইরের যে খুলিটা, সেই খুলির মধ্যে থাকে, তাকেই বলা হচ্ছে হলো মস্তিষ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মস্তিষ্কের সংজ্ঞা তোমরা লিখে নিয়েছো। কি বলছি? সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে, তাকে মস্তিষ্ক বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই মস্তিষ্ককে আমরা ভাগ করতে পারি 3 ভাগে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের একটা ছবি দেখি শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা মানব মস্তিষ্কের চিত্র। মস্তিষ্ককে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। কি কি বলছিলাম? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। দেখো এই যে মস্তিষ্ক, যে এই যে অংশটা দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমি মাউসের পয়েন্টারটা ঘুরে ঘুরে যে অংশটা আমি দেখাচ্ছি, সেটাই হচ্ছে অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ককে আবার ভাগ করা যায় 3 ভাগে, যথা সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মস্তিষ্কের অধিকাংশ অংশই হলো সেরিব্রাম। আমরা মস্তিষ্ক বলতে যেটাকে বুঝি, সেটা আসলে প্রকৃতপক্ষে কি? সেরিব্রাম। এই সেরিব্রামের আবার 2টা অংশ থাকে, একটা ডান সেরিব্রাম আর একটা বাম সেরিব্রাম। সাধারণত এই সেরিব্রামই আমাদের মস্তিষ্কের যে কাজ বলতে আমরা যেটা বুঝি, অধিকাংশ কাজ এই সেরিব্রামই সম্পন্ন করে থাকে। জানো শিক্ষার্থী বন্ধুরা, আশ্চর্যের বিষয় কি? ডান সেরিব্রাম আমাদের শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে এবং বাম সেরিব্রাম আমাদের শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে। সেরিব্রামের পর রয়েছে কি? থ্যালামাস। থ্যালামাস আমাদের ক্রোধ, লজ্জা, শীত, গ্রীষ্ম মানে গরম, ঠান্ডা, নিদ্রা, এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আর সেরিব্রাম নিয়ন্ত্রণ করে থাকে ঘ্রাণ, শ্রবণ, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা করা, এই যাবতীয় কাজেই বলা চলে করে থাকে সেরিব্রাম। আর থ্যালামাস এবং হাইপোথ্যালামাস করে থাকে কি? ক্রোধ, লজ্জা, গরম, ঠান্ডা, ঘুম, এই সকল কাজকে নিয়ন্ত্রণ করে থাকে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে আমরা জানলাম মস্তিষ্কের 3টা অংশ। তার মধ্যে প্রথম অংশকে বলা হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে ভাগ করা যায় কয় ভাগে? 3 ভাগে, যথা সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই সেরিব্রামকে আবার ভাগ করা যায় 2 ভাগে, একটা হচ্ছে ডান সেরিব্রাম আর একটা হচ্ছে বাম সেরিব্রাম। ডান সেরিব্রাম আমাদের শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে এবং বাম সেরিব্রাম আমাদের শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছি থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা গোল বিন্দুর মতো দেখা যাচ্ছে, যেখানে আমি কার্সারটা রেখেছি, সেটা কি বলা হচ্ছে? থ্যালামাস। এবং থ্যালামাসের নিচে যে একটা নলের মতো হচ্ছে হাইপোথ্যালামাস। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো দেখলাম। মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক খুব ছোট্ট একটা অংশ শিক্ষার্থী বন্ধুরা। এখানে এটাকেও তিনটা ভাগে ভাগ করা যায়, কিন্তু আমাদের বইয়ে বা এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে তেমন কিছু আলোচনা নেই, সেই জন্য মধ্য মস্তিষ্ক নিয়ে আমি আলোচনা করছি না। এরপরে আসছি আমরা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককেও তিনটি ভাগে ভাগ করা যায়। এক, সেরিবেলাম। দেখো এই যে একটা অংশ গোলাপি বর্ণের যে অংশটা দেখতে পাওয়া যায় সেইটাকেই বলা হচ্ছে হলো সেরিবেলাম। শিক্ষার্থীরা অনেকেই কিন্তু সেরিব্রাম এবং সেরিবেলামের মধ্যে গোল পাকিয়ে ফেলে। সেরিব্রাম আলাদা বিষয়, সেরিবেলাম আলাদা বিষয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সুতরাং দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস শিক্ষার্থী বন্ধুরা, দুটাকে কখনো তোমরা এক মনে করো না। সেরিবেলাম কোনটা? এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, গোলাপি একটা অংশ আছে, সেই অংশটাকে বলা হচ্ছে সেরিবেলাম। আর দেখো পন্স হচ্ছে একটা নলের মতো একটা অংশ, যে অংশটা দেখা আমি কার্সর দিয়ে নাড়াচ্ছি সেটাকে বলা হচ্ছে হলো পন্স। পন্সের পিছনের যে লম্বা নলিকার অংশটি হলো মেডুলা অবলাঙ্গাটা, যা আমাদের মেরুরজ্জুর সাথে যুক্ত হয়েছে, সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত হয়েছে, এটাকে বলা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখতে পেলাম? মানব মস্তিষ্কের তিনটা অংশ। কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক কোনটা? মস্তিষ্কের সবার উপরের যে অংশটা, যা বৃহৎ অংশ নিয়ে জড়িত, তাকেই বলা হচ্ছে, মূলত যাকে আমরা মস্তিষ্ক বলে থাকি সেটাকেই বলা হচ্ছিল অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের কে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের দুটি অংশ, ডান সেরিব্রাম এবং বাম সেরিব্রাম। এরপরে হলো থ্যালামাস, এরপরে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক খুব বেশি আমাদের এখানে আলোচনা নেই, তার কাজও খুব বেশি নেই। দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে থাকে মধ্য মস্তিষ্ক। আর পশ্চাৎ মস্তিষ্ককে ভাগ করা যায় আবারও তিন ভাগে, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। পশ্চাৎ মস্তিষ্ক আমাদের হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। কি কি বলছি? হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন, এই সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম মস্তিষ্ক কাকে বলে, মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি। প্রশ্ন আসতে পারে তোমাদের, মস্তিষ্ক কি বা কাকে বলে? গ নম্বরের প্রশ্ন আসতে পারে, মস্তিষ্কের একটা চিত্র হালকাভাবে দেওয়া আঁকা থাকতে পারে, সেটা পূর্ণ করতে হবে। বলা থাকতে পারে যে উল্লেখিত চিত্রটি সম্পূর্ণ করো এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। আর ঘ নম্বরে প্রশ্ন আসতে পারে যে এইখানে কয়েকটা অংশ ক খ দিয়ে বা গ দিয়ে চিহ্নিত করা থাকতে পারে, ক অংশ, খ অংশ, গ অংশ। পরে প্রশ্ন হতে পারে যে উল্লেখিত অংশগুলো কাজ লেখো বা উল্লেখিত অংশটি মানব মস্তিষ্কের প্রধান অংশ ব্যাখ্যা করো। এভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে শিক্ষার্থীরা। তাহলে আমরা মস্তিষ্ক কাকে বলে জানলাম, মস্তিষ্কের কয়টি অংশ জানলাম এবং মস্তিষ্কের কোন অংশের কাজ কি তা জানলাম। তাহলে এখন আমরা মস্তিষ্কের শ্রেণী বিভাগটা একটু এক নজরে দেখে নিই শিক্ষার্থীরা। আমাদের মনে রাখার জন্য মস্তিষ্কের অংশগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। কি বলছিলাম একটু মনে করো তো শিক্ষার্থী বন্ধুরা। মস্তিষ্ককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা অগ্র মস্তিষ্ক,
মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামকে ভাগ করা যায় দুই ভাগে, ডান সেরিব্রাম এবং বাম সেরিব্রাম। সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হলো ঘ্রাণ, শ্রবণ, স্মৃতিশক্তি, চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, পেশি চালনা, অর্থাৎ আমাদের জৈবনিক কার্য, আমাদের এক জীবন চালানোর জন্য আমরা যে সকল কাজ করে থাকি তার 70 থেকে 75% কাজই নিয়ন্ত্রণ করে থাকে সেরিব্রাম, অর্থাৎ অগ্র মস্তিষ্ক। আর সেরিব্রামের আবার কয়টা? হচ্ছে ডান সেরিব্রাম, আরেকটা হচ্ছে বাম সেরিব্রাম। ডান সেরিব্রাম আমাদের দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে এবং বাম সেরিব্রাম আমাদের দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস আমাদের ক্রোধ, লজ্জা, শীত, গ্রীষ্ম, তারপর হচ্ছিল ঘুম, এই সকল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক খুব বেশি কাজ করে না, দুটা বা তিনটা কাজ আমার এখানে জানা মতে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির কাজ মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে। পশ্চাৎ মস্তিষ্ককে আবার ভাগ করা যায় তিন ভাগে, সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলাম হচ্ছিল আমাদের মস্তিষ্কের পশ্চাৎ অংশে একটা গোলাকার গোলাপি বর্ণের একটা অংশ আছে, তাকেই বলা হয় সেরিবেলাম। পন্স হলো সংযোগ, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগকারী যে অংশটা, সেটাকে বলা হয় মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা হলো আমাদের মেরুদণ্ডের মেরুরজ্জুর সাথে মস্তিষ্কের যে সংযোগ স্থাপন করে, সেটাকে বলা হচ্ছিল মেডুলা অবলাঙ্গাটা। পশ্চাৎ মস্তিষ্ক আমাদের হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন, এই কার্যাবলীগুলি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা মস্তিষ্ক সম্পর্কে পরিষ্কার একটা ধারণা হয়েছে এবং তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব যে তোমরা একটি মস্তিষ্কের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই এই চিত্রটা সুন্দর করে আঁকবে এবং মস্তিষ্কের চিত্রটা ভালোভাবে শিখে নিবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এই প্রশ্নটা এসে থাকে। একটি মস্তিষ্কের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, বা মস্তিষ্কের চিত্রটা দেয়া থাকে, এখানে চিহ্নিতকরণ করা থাকে না, ক খ গ ঘ দেয়া থাকে চিহ্ন, অথবা পরিপূর্ণ চিত্র দেয়া থাকে, হালকা একটা চিত্র দেয়া থাকে, সেটাকে তোমাদের পরিপূর্ণ করতে বলা হয়। যাক, তাহলে তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা মস্তিষ্কের চিত্রটা তোমরা সুন্দর করে আঁকবে এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ চিহ্নিতকরণটা ভালো করে শিখবে। তাহলে আমরা মানব মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের প্রধান অংশ যেটা মানব মস্তিষ্ক, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিউরন। প্রথমে জেনে নিই আমরা নিউরন কি। শিক্ষার্থী বন্ধুরা, নিউরন কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা লিখে নিয়েছো বা তোমরা এটা পারবে, আমি নিশ্চিত। কি বলে? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। চলো আমরা একটা নিউরনের ছবি দেখি। আশা করি তোমরা চিত্রটা ভালোভাবে দেখতে পাচ্ছ। একটা নিউরনের চিত্র এরকম। আমার স্ক্রিনে তোমরা চিত্রটা ভালো করে দেখো, এরপর আমি চিত্রটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, প্রথমত
নিউরনকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষদেহ, আরেকটা হচ্ছে অ্যাক্সন বা প্রলম্বিত অংশ। অ্যাক্সন বা প্রলম্বিত অংশ। কোষদেহ অর্থাৎ যেটা একটা কোষ, কোষের কি কি উপাদান থাকে শিক্ষার্থী বন্ধুরা? কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, আর কোষের চারপাশে একটা প্লাজমা ঝিল্লি থাকে, একটা ঝিল্লি থাকে। যেহেতু মানব দেহের কোষ প্রাচীর নেই, মানব দেহের কোষ প্রাচীর নেই, কিন্তু কি দ্বারা আবৃত থাকে? একটা প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। তাহলে এই কোষ দেহের এরকম তিনটা অংশ। এক, নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার যে পয়েন্টারটা যেখানে ঘুরছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এর মাঝে এই যে অংশটা অর্ধতরল জেলির মতো যে পদার্থটা, সেটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দাটা রয়েছে সেই পর্দাটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটা কোষ দেহের কয়টি অংশ? তিনটি অংশ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন। এরপর আসি আমরা প্রলম্বিত অংশ। কোষ দেহের চারপাশে দেখো কতগুলো গাছের শিকড়ের মতো দেখা যায়, আবার নিচের দিকে একটা লম্বা অংশ চলে আসছে। এইটাকেই বলা হচ্ছে কি? প্রলম্বিত অংশ। উপরের কোষ দেহের চারপাশে যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলাকে বলা হয় ডেনড্রাইট, আর নিচের যে লম্বা অংশটা সেটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এইগুলাকে বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অংশগুলো দেখা যাচ্ছে শিকড়ের মতো, এই শিকড়ের মতো অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, এবং এই যে লম্বা অংশটা সেটাকে বলা হচ্ছে হলো অ্যাক্সন। সেজন্য আমরা অ্যাক্সন না বলি, এটাকে আমরা বলবো কি? প্রলম্বিত অংশ। আবার দুই ধরনের, ডেনড্রাইট এবং অ্যাক্সন। অ্যাক্সনের দেখো মাঝখানে খাস কাটা আছে শিক্ষার্থী বন্ধুরা। এই খাস কাটা অংশগুলোকে বলা হয় রেনভিয়ারের পর্ব। এই খাস কাটা অংশগুলোকে বলা হয় রেনভিয়ারের পর্ব। আর এই অ্যাক্সনের যে একটা আবরণ আছে সেই আবরণটাকে বলা হয় মায়োলিন সিট। এটাকে বলা হয় মায়োলিন সিট। আর ভিতরে যে লম্বা নলটা সেটাকে বলা হয় অ্যাক্সন। আর দেখেন নিচের দিকে আরো কয়েকটা শিকড়ের মতো আছে, যেগুলা দিয়ে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে সংযোগ স্থাপন করে। এই সংযোগ স্থানটাকে বলা হয় সিন্যাপস। এখানে এটার উল্লেখ নেই, এটাকে বলা হয় সিন্যাপস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার জন্য আমরা বলছি, এটাকে বলা হয় কি? সিন্যাপস। তাহলে আমরা দেখতে পেলাম একটা স্নায়ু কোষের বা নিউরনের প্রধানত কয়টা অংশ? দুইটা অংশ, একটা কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ কোনটি? যে উপরের যে কোষের মতো যে অংশটা, যেটা বিভিন্ন আকারের হতে পারে, এখানে তারকার মতো দেখা যাচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছিল কোষ দেহ। সেখানে তিনটা আবার ভাগে ভাগ করা যায়, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন। আর প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, কোষ দেহের চারপাশে যেগুলো সেগুলোকে বলা হয় ডেনড্রাইট, এবং কোষ দেহের নিচে যে লম্বা নলাকার অংশটা সেটাকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সনে আবার খাস কাটা অংশ আছে, খাস কাটা অংশগুলোকে বলা হয় রেনভিয়ারের, আর যে আবরণটা থাকে সেটাকে বলা হয় মায়োলিন সিট। এই হলো মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা একটি নিউরন। তা আমরা নিউরনের শ্রেণী বিভাগটা একটু দেখে নেই। কি? প্রথম দুই ভাগে ভাগ করা যায়, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে আবার ভাগ করা যায় দুই ভাগে,
অ্যাকসন এবং ডেনড্রাইট। অ্যাকসন এবং ডেনড্রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা জানলাম, প্রথম মস্তিষ্ক, এরপরে হচ্ছে নিউরন সম্পর্কে। আরেকটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের জানা দরকার, আমাদের আলোচনায় করব, সেটা হলো স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র। স্নায়ুতন্ত্র কিভাবে উদ্দীপনাটা বহন করে, সেটা কিভাবে পরিবাহিত হয় আমাদের বিভিন্ন অঙ্গগুলো থেকে, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, যেগুলাকে বলি আমরা তন্ত্র, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলাকে বলা হয় ইন্দ্রিয়। এগুলাকে বলা হয় কি? ইন্দ্রিয়। চোখকে বলা হয় দর্শন ইন্দ্রিয়, কানকে বলা হয় শ্রবণ ইন্দ্রিয়, নাককে বলা হয় ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বাকে বলা হয় জিহ্বা এবং ত্বক পরিবেশের সাথে, জিহ্বা স্বাদ ইন্দ্রিয়, ত্বক আমাদের বাইরের যে স্পর্শ, গরম, ঠান্ডা, আঘাত ইত্যাদি অনুভূতিগুলো বহন করে কে? এই চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, তারা যে অনুভূতিটা গ্রহণ করে, সেই অনুভূতিটা কি করে? প্রথম সংবেদী অঙ্গের মাধ্যমে, সংবেদী নিউরন তন্তুর মাধ্যমে তারা কি করে? উদ্দীপনা সৃষ্টি করে। সেই উদ্দীপনাটা কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, অর্থাৎ আমাদের মস্তিষ্কে যায়, সুষুম্না এবং হয়ে মস্তিষ্কে প্রবেশ করে। মস্তিষ্কে যে নির্দেশনাটা প্রদান করে, সেই নির্দেশনাটা আজ্ঞাবাহী নিউরন তন্তুর মাধ্যমে, আজ্ঞাবাহী নিউরন তন্তুর মাধ্যমে এটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায়। যেমন আমি মনের অজান্তে কোনো ঠান্ডা বস্তুর মধ্যে হাত দিলাম, বরফে হাত দিলাম, সাথে সাথে আমার হাতটা কি টান দিয়ে নিয়ে আসে। প্রথম আমার হাত এই ঠান্ডা অনুভূতিটা সংবেদী নিউরন তন্তুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক তখন আজ্ঞাবাহী নিউরন তন্তুর মাধ্যমে একটা নির্দেশনা প্রদান করে হাতকে, আমাদের পেশিকে, যে তুমি হাতটাকে টান দিয়ে নিয়ে আসো। তখন পেশি সংকুচিত হয় এবং আমার হাত চলে আসে। এভাবে যে কোনো উদ্দীপনা, যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার পায়ের পাতায় কোনো একটা আলপিন বিদ্ধ, আলপিন বিধার যে অনুভূতিটা, এটা কি করে? আজ্ঞাবাহী সংবেদী নিউরন তন্তুর মাধ্যমে এটা কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আজ্ঞাবাহী নিউরন তন্তুর মাধ্যমে পাটাকে সরিয়ে আনে এবং মুখ দিয়ে উচ্চারিত হয় উফ, বা চিৎকার দিয়ে উঠি, ব্যথা পেয়েছি, এরকম একটা শব্দ উচ্চারণ করে। এই কাজগুলো করে থাকে এই একটা চক্রের মাধ্যমে। প্রথম হচ্ছিল সংবেদী নিউরন তন্তুর উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনা পরিবহন, কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। অতঃপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আজ্ঞাবাহী নিউরন তন্তুর মাধ্যমে কি করে? এটা নির্দিষ্ট অঙ্গ মধ্যে পৌঁছায় এবং আমরা কাজটা করে থাকি। এভাবেই স্নায়ুতন্ত্রের উদ্দীপনার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। যেমন আমার যদি ক্ষুধা পায়, তাহলে আমি কি করি? রান্নাঘরের দিকে যাই, বা যেখানে খাবার আছে সেদিকে আমি ধাবিত হই। এটা কে করে থাকে? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই কাজটা করে থাকে। প্রথম আমার ক্ষুধার অনুভূতিটা পৌঁছায় সংবেদী নিউরন মাধ্যমে মস্তিষ্কে। মস্তিষ্ক তখন আজ্ঞাবাহী নিউরন তন্তুকে বলে দেয় যে ওইখানে খাবার আছে, তুমি ওই জায়গায় যাও, গেলেই তুমি খাবার পাবে। তখন আমার পা কি করে?
আমাকে নিয়ে চলে ওই রান্নাঘরের দিকে অথবা ফ্রিজের দিকে অথবা যেখানে খাবার আছে সেই দিকে আমাকে ধাবিত করে। এইভাবেই কি হয়, চক্রাকারে কোনো উদ্দীপনা বা কোনো সংবেদনশীলতা আমার পরিচালিত হয়ে থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। এভাবেই স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম সেই বিষয়টা একটু আলোচনা করি। এরপর তোমাদের প্রশ্নের জন্য সময় থাকবে 5 মিনিট। তোমরা সেই 5 মিনিট আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারবে। আমার মোবাইল নাম্বারটা দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, যদি না লিখে না থাকো তাহলে এখন লিখে নাও 01720682500। আশা করি তোমরা সকলেই আমার নাম্বারটা লিখে নিয়েছো। আমি একটু রিভিশন করব, তারপরে আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করব। আমার মোবাইল নাম্বারটা দেয়া আছে তোমাদের কাছে। আমরা প্রথম আলোচনা করেছিলাম আজকে স্নায়ুতন্ত্র কি। স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে এবং জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের সাথে প্রাণীর সম্পর্ক রক্ষা করে, তাকেই বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্র বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে এবং জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে ও পরিবেশের সাথে প্রাণীর সম্পর্ক রক্ষা করে, তাকেই বলা হচ্ছে হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, স্নায়ুতন্ত্রকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার ভাগ করা যায় 2 ভাগে। কি কি? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। আমরা এখন মস্তিষ্ক দেখে নিই। মস্তিষ্ক কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ কোরটির মধ্যে অবস্থান করে, তাকেই বলা হয় মস্তিষ্ক। মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার ভাগ করা যায় 2 ভাগে, যথা 3 ভাগে, যথা সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামকে ভাগ করা যায় 2 ভাগে, ডান সেরিব্রাম এবং বাম সেরিব্রাম। এরপরে কোন শ্রেণী বিভাগ নেই। পশ্চাৎ মস্তিষ্ককে আবার ভাগ করা যায় 3 ভাগে, যথা সেরিবেলাম এবং মেডুলা অবলাঙ্গাটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মস্তিষ্কের গঠন দেখলাম। এখন আমরা দেখি নিউরন কি। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে কি বলা হয়? নিউরন বলা হয়। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। নিউরন প্রধানত 2টি অংশ, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে আবার ভাগ করা যায় 2 ভাগে, যথা অ্যাক্সন এবং ডেনড্রাইট। অ্যাক্সন এবং ডেনড্রাইট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শেষ করলাম। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জার এখানে প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। তোমরা প্রশ্ন করতে পারো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে আমার কমেন্টস লিখতে পারো। আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে আমার কমেন্টস লিখতে পারো। আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমরা আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে এবং এই চ্যাপ্টারের উপর আমি একটা কুইজ প্রশ্ন দিব আগামী ক্লাসে তোমাদের। আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো।